18 বছর আগে বিয়ে করা সম্ভব না। এই যে বিভিন্ন ধরনের ক্যান্সার দেখছো না, ব্রেস্টের ক্যান্সার, তারপর জরায়ুমুখের ক্যান্সার কাদের বেশি হয়? যাদের বাল্য বিবাহ হয় মেয়েদের হয়, কিন্তু সেই মেয়েরা কারা যাদের বাল্য বিবাহ হয়? বাল্য বিবাহ মানে যে অপরিণত বয়সে বিয়ে। তোমার শরীরের ম্যাচুরিটি, তোমার শরীরের গঠন এটা শেষ হতেই সময় লাগবে মিনিমাম 18 বছর। শরীরের রক্তের চাহিদা, হাড়, তোমার বোনস, তোমার শরীরের যে হার্টের যে ব্লাড সাপ্লাই, এগুলো সব কিছু তৈরি হতে, সব কিছু ডেভেলপ করতে সময় লাগে। তোমার ম্যাচুরিটি, তোমার মেন্টালিটি, ফিজিক্যাল মানে শারীরিক সবগুলোই তৈরি হতে সময় লাগে। আর এই সময়ের আগেই তোমার যদি বিয়ে হয়, তুমি তাহলে সেই হিসেবে একটা পরিপূর্ণ মা হতে পারবে না, না পরিপূর্ণ স্ত্রী হতে পারবে না, কিছুই হতে পারবে না। এখন আমরা তোমাদেরকে বলতেছি, আসলে আমাদের তোমার যে অভিভাবক আছে তাদেরকে নিয়ে এগুলি নিয়ে কথা বলা দরকার। কারণ ব্যাপারটা তোমরা তো আর বিয়ে করো না, তোমাদেরকে বিয়ে দেওয়া হয়, তাই না? বিয়ে তো তোমরা, যাই হোক, এখন তোমাদের গার্জিয়ানদের সাথে আমরা এই ব্যাপারে আলোচনা আরো করব। আর শরীরের যে সমস্যাগুলো হয় সেটা ব্যাপারে তোমাদের এখনো তো তোমাদের অনেকের সমস্যা হয় না, অনেকে সাদা স্রাবের সমস্যাগুলো, মাসিকের সমস্যা দেখা যায় একবার শুরু হয়েছে সহজে ভালো হয় না, আবার দেখা যায় কারো মাসিক হচ্ছে 1 মাস শুরু হলো, পরে 3-4 মাস নাই, আবার দেখা যায় 6 মাস পর। এগুলো কিন্তু এক ধরনের সমস্যা, ঠিক আছে? এগুলো যদি তোমাদের ছোট বয়সে হয়, এগুলো আমরা আস্তে আস্তে চিকিৎসা করে ভালো করে দিই। আর না হলে দেখা যায় অনেকে বিয়ের পর বাচ্চা কাচ্চা হয় না, অনেক কিছু প্রবলেম হয়। তো তোমাদের যে কোনো ধরনের প্রবলেম তোমরা যদি কখনো ফেস করো, আমরা আসি এখানে ফুলবাড়িতে আসি, আমি উপজেলা এখানে কনসালটেন্ট, গাইনি কনসালটেন্ট, তোমরা ওখানে আমার সাথে দেখা করতে পারবা, ঠিক আছে? যে কোনো সময় তোমাদের যে কোনো বিষয়, তোমাদের বাবা মা সহ তোমরা আমার কাছে এখানে দেখা করতে পারবা। আর আমরা তোমাদের গার্জিয়ানদেরকে নিয়েও, যখন তোমাদের এখানে যারা আমাদের এখানে শিক্ষক যারা প্রধান, এখানে এমপি যারা আছে, চেয়ারম্যান আছে, যারা এই সভা অনুষ্ঠান শুরু করছেন, তাদেরকে মানে সহ তাদেরকেও ওনারা আবার তোমাদের বাবা মাকে নিয়ে বসবে, এই ব্যাপারে আবার আলোচনা করবে। কিন্তু তোমাদের পক্ষ থেকে একটাই কথা থাকবে যে তোমরা ঠিক মতো লেখাপড়া করতে হবে। তোমাদের পারফরমেন্স যদি ভালো হয়, তোমরা যদি লেখাপড়া করো, তখন কিন্তু বাবা মা চাবে না যে আমার মেয়েটা ভালো পড়াশোনা করে আমি তাকে বিয়ে দিই। কিন্তু যখন দেখবে তোমাদের লেখাপড়া মানে বেশি ভালো না, হ্যাঁ তোমরা কোনো রকম কারিয়া না, বাচ্চার কোনো কাজে সহযোগিতাও করো না বাবা মা, তখন কিন্তু বাবা মা কিন্তু তখন মনে করে যে না, মেয়েটাকে বিয়ে দিই, মেয়েটা চলে যায়, পার হয়ে যায়, এটা চিন্তা করবে, ঠিক আছে? তো তোমাদের টার্গেট থাকবে এরকম যে আমরা আমাদের ফ্যামিলির জন্য, তোমার নিজের ফ্যামিলির জন্য, দেশের জন্য কাজ করতে হবে। তোমাকে প্রচুর পড়াশোনা করতে হবে, তোমাদেরকে ঘরের বিভিন্ন কাজকর্ম, মেয়েরা তো অনেক কিছু কাজ করতে পারে, সেলাই করতে পারে, বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে পারে, নকশিকাঁথা করতে পারে, অনেক কিছু কাজ করতে পারে মেয়েরা। তাহলে মেয়েরা বাসায় বসে এগুলো কাজে বাবা মাকে সাহায্য করবা। বাবা মা যাতে তোমাদেরকে বোঝা বলে না করে। তোমরা যদি বাবা মা ঘরে ছোটবেলা থেকেই কিন্তু মানে আর্ন করা যায়, মানে আয় করা যায়, তুমি বাবা মা ঘরে তোমাদের বাসায় নিশ্চয়ই গরু ছাগল আছে, ওগুলো বিভিন্ন কাজে তোমরা সহযোগিতা করবা বাবা মাকে, যাতে বাবা মা তোমাদেরকে বোঝা মনে না করে। তোমরা লেখাপড়া করবা, তোমরা যদি তোমাদের জীবনটাকে এইভাবে চালাতে পারো, তাহলে বাবা মা মনে করবে যে এখন মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। তোমাদেরকে নিজেদেরকে কিন্তু একটু হতে হবে, সাহসী হতে হবে, এনার্জেটিক হতে হবে, তোমাদেরকে নিজেদেরকে শক্তি রাখতে হবে যে আমরা ভালো করতে চাই, আমরা পড়াশোনা করতে চাই। তোমাদের মধ্যে যদি কোনো সমস্যা দেখা যায়, তখন কিন্তু বাবা মা মনে করে যে না, আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দিই, ঠিক আছে? আর বিয়ে দিলে তো ওইটার সমস্যার তো শেষ নাই, দেখা যায় বিভিন্ন ধরনের সমস্যা একটা পর একটা লেগেই থাকে। শারীরিক সমস্যাটা একটা অন্যতম সমস্যা। যাই হোক, আর যদিও তোমাদের কোনো ধরনের অসুবিধা হয়, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবা। আর হচ্ছে তোমরা পড়াশোনা ঠিক মতো করো, আর তোমাদের বাবা মার সাথে আমাদের কথা থাকবে যাতে বাল্য বিবাহ না দেয়, এবং এইটার ব্যাপারে যা যা করা লাগে আমাদের গ্রামে সবাই আছে, ফুলবাড়িতে যত মান্যজন লোক আছে ওনারা সবাই ওনাদের সাথে কথা বলবেন। তো ঠিক আছে, তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তোমরা আমার সাথে এখন কথা বলতে পারো, কোনো অসুবিধা থাকলে, কোনো ব্যাপারে জানার থাকলে তোমরা জিজ্ঞেস করতে পারো। কেউ কিছু বলতে চাও বলো, কোনো সমস্যা থাকলে বলো, কোনো সমস্যা থাকলে বলো। আচ্ছা, যদি এখন এখানে সমস্যা থাকে এখানে থাক, সবার সামনে বলার দরকার নেই। তুমি আমার পাশে আমাদের ফুলবাড়িতে আমি ওই যে বসি, আমার এখানে উপজেলায়, ওইখানে চলে আসবা, ঠিক আছে? আর তোমার কিন্তু ভালোভাবে লেখাপড়া করতে হবে। তুমি শুধু লেখাপড়াটা কিন্তু তোমার নিজের জন্য না, এটা তোমার নিজের জন্য শুধু না, মানে তোমার নিজের জন্য তো অবশ্যই থাকবে, প্লাস
তোমার ফ্যামিলির জন্য, এই যে তোমার গ্রামে একটা ভালো ডাক্তার থাকে, তোমার সুবিধা না, তোমার সবাই তোমাকে সম্মান করবে। এটা অনেক বড় জিনিসটা, অনেক বড় পাওয়া। দেশের জন্য তুমি কাজ করতে পারবা, এটা অনেক বড় জিনিস। ঠিক আছে, তোমরা তাহলে তোমাদের পড়াশোনার প্রতি, তোমাদের ঘরের সংসারের কাজের প্রতি, তোমার বাবা মাকে সহযোগিতার প্রতি এগুলো কাজ করবা। ঠিক আছে, তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার কথা শোনার জন্য। আর অসুবিধা হলে আমার সাথে দেখা করবা। আচ্ছা, ধন্যবাদ ম্যাডামকে অনেক মূল্যবান কথা রাখার জন্য। বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনমূলক ক্যাম্পেইনে, আলোচনা সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠানে এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পলি রায়, সদস্য ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটি। আজকের শিশু আগামীর আলো, বাল্যবিবাহ নয় দেওয়া শিক্ষার আলো। আজকের এই উপস্থিত আলোচনা সভায় সকলের প্রতি রইল আমার নমস্কার ও আদাব। আজকের এই আলোচনা হচ্ছে মূলত বাল্যবিবাহ কাকে বলে। আসলে আমরা কি জানি বাল্যবিবাহ কাকে বলে? জাতিসংঘের সনদ অনুযায়ী 18 বছরের নিচে সকল মানব সন্তানকে শিশু বলে। আসলে বাল্যবিবাহ সমাজে প্রচলিত একটা ব্যাধি। এখানে দেখা যায় যে আমরা গ্রাম অঞ্চলের মেয়ে, বাল্যবিবাহ দেখা যায় যে আমাদের পিছু ছাড়ে না। কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা মানুষেরই একটা লক্ষ্য থাকে যে সামনের দিকে এগোতে যাবে। জীবনে চলার পথে অনেক বাধার সম্মুখীন হই আমরা, কিন্তু আমরা কি তারপরে কি আমরা কি পিছুপা হই? আমাদের লক্ষ্য পূরণের দিকে আমরা কি প্রত্যাশিত হই? আসলে আমরা কি জানি বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলো? বাল্যবিবাহের ফলে যে আমাদের অনেক ক্ষতি হয় সেগুলো হচ্ছে, বাল্যবিবাহের ফলে একটা মেয়ে তাড়াতাড়ি গর্ভধারণ করে, অনেক রক্তপাত হয়, মা ও শিশু পুষ্টিহীনতায় ভোগে, নানা রকম অসুখে আক্রান্ত হয় এবং আরো বিভিন্ন ধরনের কঠিন কঠিন রোগে আক্রান্ত হয় বা জড়িয়ে পড়ে। আসলে আমরা কেউ চাই না যে আমরা বিভিন্ন ধরনের অসুখে ভুগি বা আক্রান্ত হই। প্রত্যেকটা মানুষের চায় যে সবাই সুষ্ঠুভাবে বাঁচতে, সুষ্ঠুভাবে চলতে। এবং আমরা প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে, কারো কারো স্বপ্ন থাকে যে ডাক্তার হবে, কারো কারো স্বপ্ন থাকে ইঞ্জিনিয়ার হবে, আবার কারো কারো স্বপ্ন থাকে যে একজন আদর্শ মা হবে। আসলে আদর্শ মা হতে গেলেও তো একটা কিশোরীকে পরিপুষ্টভাবে হয়ে তারপরে বিবাহ জড়াতে হবে। আসলে বিবাহ হচ্ছে আমাদের সমাজে একটা প্রচলিত নীতি, বিবাহ আমাদেরকে করতেই হবে, কিন্তু আমরা সেই আশায় থাকবো যে সঠিক সময়টা কখন আসবে। আসলে আমরা বিবাহ নিয়ে চিন্তিত থাকি যে বিবাহ হবে না, না হবে। আসলে বিবাহ আমাদের সবারই হবে, কিন্তু সঠিক সময় আসলে সঠিক সময় আমরা বিবাহ করতে পারবো। কিন্তু আমরা হচ্ছে মেয়ে, আমরা মেয়েরা কি বোঝা নয়। আমরা যদি মেয়েদেরকে যদি সমাজে যদি সুযোগ দেওয়া হয় তাহলে আমরা প্রত্যেকটা মেয়ে এক একটা করে সম্পদ হিসাবে কি গড়ে উঠতে পারি সমাজে। আসলে সমাজে বলে যে মেয়েরা লেখাপড়া করে কি করবে বা তারা কি করতে পারবে জীবনে। আসলে আমাদের যখন এই কথাগুলো বলে তখন আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হই। আমরা প্রত্যেকটা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা কিন্তু সবাইকে এখানে লেখাপড়া করি, আর কেউ লেখাপড়া করে বড় বড় অফিসে চাকরি করতে পারি, আবার দেখা যায় যে কেউ ঝড়ে পড়ি। কিন্তু হ্যাঁ, ঝড়ে পড়বে, কিন্তু আমাদেরকে পরিবারের বলতে হবে যে তোমাদেরকে যদি ফ্যামিলি থেকে কেউ দেখতে আসে তখন তোমার ফ্যামিলিকে বোঝাবে যে মা বাবা দেখো আমি তো এখনো ছোট আছি, আমার লেখাপড়া করছি, আমার গুরুজনরা অনেক স্যাররা বান্ধবীরা বলে যে অল্প বয়সে বিয়ে করা যায় না, অল্প বয়সে বিয়ে করলে নানা রকম অসুখে আক্রান্ত হয়। আর তোমরা কি চাও যে তোমাদের মেয়ে অল্প বয়সে মারা যাক বা অন্য ধরনের ঝুঁকিগুলো থাকে সেই ঝুঁকির সামনে পড়ুক? তখন যদি ফ্যামিলিকে বোঝানো যায় যে ফ্যামিলি কিন্তু জানে না যে বাল্যবিবাহটা কি, আসলে বাল্যবিবাহের ফলে কি কি ক্ষতি হয়। ওই জন্য প্রত্যেকটা আমার ব্যক্তিগতভাবে আমি তোমাদের বড় আপু ফলে কি কি ক্ষতি হয়, এখানে যে ম্যাম ছিল, ম্যামও সুন্দরভাবে বললো যে বাল্যবিবাহের কি কি ক্ষতি হয় বাল্যবিবাহের ফলে। তোমরা
তোমরা তোমার ফ্যামিলিতে যখন এই কথাগুলো বোঝাবে, তোমার বাবা মা তখন কিন্তু বুঝবে, তখন বলবে যে ঠিকই তো, আমরা তো এই কথাগুলো জানি না, তার জন্য আমরা ভাবছি যে সবার তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবো। কিন্তু তার তোমরা যখন বলবা, ভালো করে বুঝা বলবা, তখন কিন্তু তারা বুঝবে, তখন তোমাদেরকে আর বিবাহ দিবে না। তখন তোমরা কি তোমাদের লক্ষ্য পূরণে প্রত্যাশিত হবে এবং দেখা যাবে যে তোমরা এক পর্যায়ে খুব বড় উঁচু জায়গায় তোমরা জব করতে পারছো, তোমাদের স্বপ্ন পূরণ করতে পারছো। তাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, আমরা নিজে বাল্য বিবাহ করব না, অপরকে বাল্য বিবাহ দিতে সাহায্য করব না। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ বলি রায়কে সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। এবারে বক্তব্য রাখবেন বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনমূলক ক্যাম্পেইন ও আলোচনা সভার শপথ গ্রহণ অনুষ্ঠানে মধ্যমণি বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই বাল্য বিবাহ প্রতিরোধ সম্পর্কিত আলোচনার উপস্থিত তথ্য প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, শ্রদ্ধেয় বড় ভাই, প্রতিষ্ঠানের অন্যান্য কর্মচারীবৃন্দ এবং ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো তোমরা? ঝিমায় গেছো? আজকের অনুষ্ঠানটা তোমাদের জন্য। কার জন্য? তোমাদের জন্য। তাহলে তোমরা ঝিমায় গেলে হবে? বাল্য বিবাহ মরণ ব্যাধি, ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর। আমরা এটাকে ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর ব্যাধি বলে থাকি। কেন ব্যাধি সেটা আমি একটু পরে বলবো। বাল্য বিবাহ নিয়ে আলোচনা করতে গেলে আগে জানতে হবে বাল্য বিবাহ কি, এটা কেন হয়, আর এটা প্রতিরোধ করার জন্য আমরা কি কি করতে পারি। এইভাবে আমরা যদি একটু ভাগ ভাগ করে আলোচনা করি, তোমাদের একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কথা বলবে না কেউ, একটু 10 মিনিট। কেন হয়, কি, এবং এটা নিয়ে কি করতে পারি আমরা, তাই তো? আমরা কি জন্য আসছি আজকে? বাল্য বিবাহ প্রতিরোধ করার জন্য। প্রতিরোধ করতে এসে প্রতিরোধের সিস্টেমগুলো যদি না জানি, আমরা না শুনি, তাহলে আমরা কিছু করতে পারবো না। পারবো? আবার আমরা একলা কিন্তু সবাই সবকিছু করতেও পারবো না। তোমরাই যে সবকিছু করতে পারবে এমন না, এর মধ্যে অনেকগুলো স্টেক হোল্ডার আছে, সবাইকে কাজ করতে হবে। বাল্য বিবাহ কি এটাকে জানি। 18 বছরের কম বয়সী যে বিবাহগুলো হয়, সাধারণত 18 বছর পর্যন্ত কি থাকে? প্রত্যেকটা মানুষ শিশু থাকে, শিশু, বাচ্চা। আমাদের গ্রামের ভাষায় বলি না বাচ্চা, ছোট বাচ্চা। 18 বছর পর্যন্ত আমরা বলি বাচ্চা। 18 বছর পূর্ণ হলে তখন আমরা বলি তাকে অন্যভাবে। 18 বছরের আগে যে বিয়েগুলো হয় সেটা হলো বাল্য বিবাহ। আর এই বাল্য বিবাহ প্রতিরোধ যদি আমরা করতে না পারি, এই সমাজের, এই রাষ্ট্রের ভয়ঙ্কর পরিণতি সামনে অবস্থা করছে। সামনে মারাত্মক ভয়ঙ্কর একটা পরিণতির দিকে যাচ্ছি আমরা, যদি এটাকে ঠেকাতে না পারি। এই বাল্য বিবাহ ঠেকানোর জন্য বাংলাদেশ সরকার, বিভিন্ন দাতা সংস্থা, এনজিও সবাই অনেক রকমের কাজ করে আসছে। তাতে কিছুটা হলেও কাজ হয়নি তা না, কিছুটা হলেও কাজ হয়েছে। কিন্তু মূল কাজটা যেটা করতে হবে সেটা হলো যার বিয়ে সে আর তার বাবা বা তার মা, পরিবার, এই দুই পক্ষ যদি সচেতন না হই, তাহলে বাল্য বিবাহ প্রতিরোধ কখনোই সম্ভব নয়। প্রথম কে? যার বিয়ে সে, তার মানে তোমরা যদি সচেতন না হও, এই বাল্য বিবাহ প্রতিরোধ সম্ভব নয়। এই মিছিল হবে, মিটিং হবে, আলোচনা হবে, সভা হবে, সেমিনার হবে, বায়োস্কোপ হবে, এটা নিয়ে সিনেমা হবে, নাটক হবে, হচ্ছে না? টিভিতে দেখি না বাল্য বিবাহের নাটক হয়? কম বয়সে মারা যাচ্ছে, হাসপাতালে নিয়ে যাওয়ার অ্যাম্বুলেন্স নাই, হাড়ে করে সাজে করে নিয়ে যাচ্ছে চর এলাকা থেকে, রাস্তায় মা মারা যাচ্ছে, বাচ্চা একটা দিয়ে যাচ্ছে, তার আবার কত রকমের নাটক। এখন এই রকমের অনেক নাটক আছে। আসল যারা, তারা যদি আমরা সচেতন না হই, তো এই নাটকের মধ্যেই থাকবে, আলোচনায় থাকবে, আর মিছিল মিটিং এ থাকবে। আমরা কি করবো? আলোচনায় রাখবো নাকি নিজেরা সচেতন হব? নিজেরা সচেতন হব। কিভাবে? প্রথমত অবস্থায় বাবা মাকে বুঝাতে হবে যে বাল্য বিবাহ, যদি আমরা বাল্য বিবাহ করি তাহলে আমাদের এই সমস্যা হবে। শারীরিক সমস্যা হবে, মানসিক সমস্যা হবে, পারিবারিক সমস্যা হবে। শারীরিক সমস্যা কি? অল্প বয়সে বিয়ে হলে বাচ্চা কাচ্চা হবে, মেরুদণ্ড ভেঙে যাবে, সে জোরের কোনো কাজ করতে পারে না, চলতে পারে না, অল্প বয়সে নানান ব্যাধিতে আক্রান্ত। 30 বছর বয়সে আর একদম তুত্তুরি বুড়ি। কি ঠিক বলছি না? আছে না তোমাদের গ্রামে?
30 বছর বয়সে নানান ব্যাধিতে আক্রান্ত, সে যে নড়বে নাকি তার স্বামীকে খাওয়াবে, তার বাচ্চাকে স্কুলের জন্য টিফিন করে দিবে না সে বিছানায় ওষুধ খাবে, অস্থির অবস্থা। এইটা হলো তোমাদেরকে সচেতন হতে হবে যে তোমরা বাবাকে বোঝাবে যে আমাদের স্বাস্থ্য ঝুঁকি আছে, অথবা আমরা বাল্যবিবাহ করবো না। দ্বিতীয়ত হলো মেয়েরা এদেশের সম্পদ, পুরুষেরাই যে দেশের সম্পদ তা না। তোমরা সমান অংশীদার না? কি সমান না? পুরুষ আর নারীতে কোনো ভেদাভেদ আছে? সমান অধিকার, সমান অংশীদার। তাহলে তোমরা বঞ্চিত হচ্ছে কোথায়? বিয়ে করার পরে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। 13 বছরে বিয়ে, 14 বছরে এক বাচ্চার মা, 15 বছরে আরেকটা বাচ্চা, 16 বছরে আরেকটা, 17 বছরে বিছানা, তারপরে হাসপাতালের বাড়ি, ডাক্তারের বাড়ি, আমাদের মহব্বত ডাক্তার, ঠিক না? আর মহব্বত ডাক্তার ইচ্ছে মতো একটা ইঞ্জেকশন। এরপরে এটা দেখি, এই ইঞ্জেকশন কেনার জন্য তোমার স্বামী টাকার খরচ। আলু এখনো হয়নি, মানে কোন রকম একটু হয়েছে, খোকরা 1 মোড়া তুলি 5 কেজি নিয়ে বিক্রি। কারণ ওদের ওষুধ কিনতে হবে, কার জন্য? বউয়ের জন্য। বউ তো একমাত্র বউ, তাই না? তাহলে কোথায় গেল? একবার নিজের শরীর গেল, এরপর স্বামীর সংসার গেল। মানে কি? আলু পরিপক্ক হওয়ার আগে আলু তুলে বিক্রি করে তোমার চিকিৎসা করলো। এরপরে আসলো তোমার বাচ্চা কাচ্চা। বাচ্চা কাচ্চা কি? বাচ্চা যাবে হয়তো ক্লাস 6, 7, 8, 9 পরে, ওর যে একটা প্রাইভেটে টাকা দেবে সেটা উপায় নাই, টাকার সংকট, আর্থিক অনটন শুরু হয়ে গেল। বাচ্চাটাও হয়ে যাবে অন্যরকম, অ্যাবনর্মাল হতে পারে, অ্যাবনর্মাল বাচ্চাও হতে পারে। অ্যাবনর্মাল বোঝো তো? মানসিক প্রতিবন্ধী। হ্যাঁ, আরেকটা বিপদ। এরপরে যদি কোনোভাবে মেয়েটাকে ভার্সিটিতে পর্যন্ত দেওয়া যায়, ছেলেটাকে ভার্সিটিতে পর্যন্ত দেওয়া যায়, তার টাকা পয়সা নাই। বাবা ওই যে চিকিৎসাতে দেয়, এটা সেটা, সংসারের আবার অশান্তি, কি বাচ্চা অনেকগুলা, এই সমস্ত করে করে বাচ্চাটার পড়াশোনা শেষ গেল। এরপরে হবে অত্যাচার শুরু। কি? তোমার জন্য আমার সংসারের অবস্থা এই, তুমি যেহেতু আমার সংসারে কাজ করতে পারছো না, আমি একটা বিয়ে করবো। হচ্ছে না এরকম? বউ, প্রথম বউ এই শারীরিক অসুস্থতার কারণে দেখা যাচ্ছে যে আর ঠিক মতো কাজ টাজ করতে পারে না, এবার স্বামী বিগড়ায় যাচ্ছে, তুমি বাপের বাড়ি যাও, আর না হলে আমাকে আরেকটা বিয়ের অনুমতি দাও। দুই দিকে বিপদ। তুমি এবার যদি বাপের বাড়িতে যাও তাহলে বাপের বোঝা, বাপ বুড়ো হয়ে গেছে, বাবা কি বুঝতে পারবে? আবার বাবা নিজের তো সংসার চলে না। এই একটার পর একটা, দেখো একটা ঘটনা সবগুলা ঘটনার সাথে সংশ্লিষ্ট, একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত। তারপরে যদি আবার ওই সংসারে এরকম একটা ঘটনা ঘটে, তার মানে বাবার সংসার গেল, নিজের সংসার গেল। এই জন্য আমরা বাল্য বিবাহ প্রতিরোধের জন্য নিজের ইচ্ছা শক্তিটাকে আগে জাগাবো। আমরা যদি নিজের ইচ্ছা শক্তি জাগাতে পারি, বাবা মাকে বোঝাতে পারবো। তবে বাবা মাকে বোঝানোর কিছু টেকনিক আছে। যদি অথর্ব হয়ে তোমরা ঘুরে থাকো, ঘরের মধ্যে ঘুরে থাকো, অথর্ব একদম ওই একটু টুকটাক উঠানটা ঝাড় দেওয়ার কাজেও হাত দিচ্ছ না, বা একটু ছোটখাটো কাজ আছে না বাড়ির, এই কাজগুলো যদি তোমরা একটু হাত দাও, সর্বোপরি যদি তোমরা ভালো মতো পড়াশোনা করো, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হও, তাহলে কিন্তু সহজে বিয়ে দিতে না। দেখবে যে বাল্য বিবাহ যেগুলো হয়েছে সেই স্টুডেন্টগুলো অতটা ভালো না, মানে ওই টানি টু নিপাস। যদি ভালো স্টুডেন্ট হও, তোমরা যদি ভালো স্টুডেন্ট হও, তাহলে কিন্তু তোমাদের বাবা মা যত গরিব হোক, আমাদের সমাজে আমরা এখন মানে আমরা অনেক জায়গাতেই দেখতেছি, এবং সোশ্যাল মিডিয়ায় আমরা বরাবরই চোখে বসছে, টেইলরিং করে MBBS পরীক্ষায় চান্স পাইলো, বা রিক্সা চালায় BCS করলো, BCS এ চান্স পাইলো, এই ধরনের ঘটনা ঘটতেছে না? তোমরা দেখো এগুলো? তাহলে তোমরা যদি ভালো স্টুডেন্ট হও, ভালো ছাত্রী হও, তাহলে তোমাদেরকে বাবা মা বিয়ের জন্য চাপ দিবে না। আবার ওই একই কথায় আসলাম, সদিচ্ছা দরকার কার? তোমাদের। এত কিছুর পরেও যদি না হয়, এই বিয়ে যদি তোমরা ঠেকাতে না পারো, তাহলে আরেকটা আছে, আইনের আশ্রয় নেওয়া। যেহেতু 18 বছরের নিচে বিবাহ দেওয়া, বিবাহ করা, দুই পক্ষই অপরাধী, এবং আইনে এটা শাস্তির বিধান আছে। তোমরা আইনের আশ্রয় নিতে পারবে। আইনের আশ্রয় নেবার সুবিধাটা কি? তোমরা 999-এ ফোন দিতে পারো, তারপরে তোমরা স্যার ম্যাডামদেরকে বলতে পারো। এই স্কুলে একটা ঘটনা আছে, আমি একটু আগে শুনলাম, এই তোমাদের স্কুলে একটা ঘটনা আছে, জানো কি তোমরা? এক মেয়ে কোন ক্লাসে পড়ে? আপু ক্লাস 9-এ পড়তো। ওই দিন স্কুল শেষ করে সে বাড়ি গেলে তার বাড়িতে বিয়ে রান্না হচ্ছে, গরু জবাই।
রান্না শুরু, এখান থেকে গেলে তার বিয়ের পিড়িতে বসবে। সে স্কুল থেকে বাড়ি যাচ্ছে না, একটু আগের শোনা ঘটনা। স্যার দেখো তুমি যাচ্ছ না কেন? আমি যাবো না। কেন? আমি বাড়ি গেলে আমাকে দিয়ে দিবে। দেখো কি অবস্থা। ক্লাস 9-এর মেয়ে, সাহস দেখো, মনোবল দেখো, শক্তি দেখো। ইস্পাত কঠিন এই শক্তি থাকতে হবে তোমাদের, তাহলে তোমাদেরকে কেউ বাল্য বিবাহের দিকে নিয়ে যেতে পারবে না। শেষ পর্যন্ত সেই মেয়ে, এখানে তার বাবাকে ডাকা হলো, উনি আসলেন। মেয়ে বললো যে না, আমি কমপক্ষে এসএসসি পাস করার পরে আমাকে বিয়ে দিতে হবে, তার আগে দিতে হবে। এই যে তার সাহসটা, তাতে কি বাবা মা সে অবাধ্য হয়ে গেল? বাবা মা কি তাকে ফেলাই দিল? সমাজ তাকে খারাপ কিছু বললো? বরং বাহবা দিচ্ছে, থ্যাংক ইউ দিচ্ছে, দিচ্ছে না? এইখানে তোমরা তোমাদের স্যারদেরকে বলতে পারবে যে আপু, স্যার, ম্যাডাম, আমার এই সমস্যা, বাবা আমার ছেলে দেখতেছে, এই আমি এখন বিয়ে দেবো। সেটাতে আসতেছি আমি। এইটা তোমাদের মনোবল যদি চাঙ্গা হয়, তোমরা যদি মানসিক ভাবে শক্তিশালী হও, তাহলে তোমাদেরকে এত সহজে বাবা মা বিয়ে দিতে পারবে না, তোমরা আনি আশ্রয় দিতে পারবে। প্রয়োজনে ম্যাডামরা যদি এটাকে আটকাতে না পারি, ওনারা থানার আশ্রয় নিতে পারবেন, টিএনওর আশ্রয় নিতে পারবেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেল্প নিতে পারবেন, কিন্তু সেটা আটকানো সম্ভব। তাহলে প্রথম কি দরকার? তোমাদের মনোবল, ঠিক তো? কি দৃঢ় মনোবল তোমরা রাখবে তো? ইস্পাত করি। ওকে, থ্যাংক ইউ। আরেকটা বিষয় দেখো, এখন যেটা আমরা এখন দেখতেছি, বাবা তো কি, আমি নাচতেছি কখন মোর বিয়ে দেয় না কেন, বাবা আমার বিয়ে দেয় না কেন, এটা গান আছে না? কি জানো, আমার তো মনে থাকে না, আছে না এরকম? তোমরাই বলতে পারো না? যদি তোমরাই নাচো তাহলে তো বাবা তো ধরে বাড়ি দেবে না? মেয়ে যদি আমার বিয়ে চায়, এখন মেয়ে পড়ে ক্লাস 7-এ, বাবা অস্থির, কখন কি অঘটন ঘটায়, টেনশনে থাকে সবসময়। সন্ধ্যাবেলা সন্ধ্যার আগে বাজারের থেকে বাড়িতে যায়, সে একটু বাজারে একটু আড্ডা দেবে, চা খাবে, সে সুযোগ নাই। এই অস্থিরতার জন্য ফেলছে কে? ওই মেয়ে। যার কারণে বাবা তখন খোঁজে কত তাড়াতাড়ি এই মেয়েটাকে বিয়ে দিয়ে দেবে। বাবা নিজেই খোঁজে, কারণ এটার জন্য তোমরাই দায়ী। কারণ তোমাদের যে আচার আচরণ, তোমাদের এমন কোনো ঘটনা, এমন কোনো কাজ যেটা তোমাদের বাবা মাকে বাধ্য করাচ্ছে তোমাদের বিয়ে দিতে, এই জন্য এটা করা যাবে না। তোমরা যদি ঠিক মতো পড়াশোনায় মনোযোগী হও, আদার্স সাইড তোমাদের অনেক সামনে ভবিষ্যৎ পড়ে আছে, অনেক সুযোগ আছে। তোমরা কি প্রেম করতে চাও? তাই তো, অনেক সামনে সময় আছে। আগে পড়াশোনাটা করে নাও, তারপরে। এই যে ম্যাডাম দেখলে না, বিসিএস ক্যাডার, বুঝতে পারতেছো কি সামাজিক অবস্থান? আমরা তাকে গাড়িতে করে নিয়ে আসলাম, গাড়িতে করে দিয়ে আসলাম, কি মর্যাদা, তাই না? তো তোমাদের কি ইচ্ছা জাগে না এরকম? এর জন্য কি করতে হবে? পড়াশোনা করতে হবে। আর পড়াশোনা করতে গেলে বিয়ের দিকে এখন পর্যন্ত মাথা দেওয়া যাবে না। এখনই বিয়ের দিকে মাথা নয়। বাবা মাকে কখনো উত্ত্যক্ত করলে বাবা মা আবার ছেলে খোঁজা শুরু করবে। তাহলে আরেকটা বিষয় এটা গেল, একটা হলো বাবা মাই চায়, একটা হলো মেয়েদের কারণে বাবা মা চায়। তাহলে কোনোটাই বাল্য বিবাহের কোনো কারণ যেন তোমরা না হও, তোমাদের কারণে যেন বাল্য বিবাহটা তোমার না হয়, এটা সচেতন থাকতে হবে, ঠিক আছে? আর একটা হলো এই প্রতিকার বলছি, যদি তোমরা স্যারদেরকে বলো, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী আছে, টিওনো আছেন, আমাদের এরপরে এখন তো চেয়ারম্যান সাহেব আছেন, উপজেলা নাই, ইউনিয়ন পরিষদ আছে, সামনে হয়তো উপজেলা চেয়ারম্যান, ওনারা সবাই কিন্তু এগুলো নিয়ে কাজ করে। সেই জায়গাগুলোতে তোমরা সহায়তা দিতে পারবে। তবে এটা সহায়তা দিলে অনেকে মনে করে কি যে প্রচুর ডিভোর্সি মহিলা, পুরুষ প্রচুর, বিশেষ করে আমার আমি একটু খুব প্রাথমিক বিদ্যালয়ে টিচার, এটা খুব বেশি। একজন জবাব দিয়ে আমরা কথা বলবো, একজন আজানের জবাব দেয়। যারা পড়াশোনায় ভালো করে ভালো চাকরি করতে পারবে, ভালো একটা ছেলে পাবে তোমরা। দেখো সুবিধাটা কি, একজন বিসিএস করলে একটা বিসিএস ছেলে পাওয়া সম্ভব না? আর যদি ক্লাস 7-এ বিয়ে করো, কি বাবা, বালারহাটের ভাষায় যদি বলি, তাহলে সবচেয়ে ভালো গাঁজারু। গাঁজার করলে তো আবার খাওয়া বোঝায়, গাঁজার ব্যবসায়ী, খাওয়াটা না, হ্যাঁ, হাম্বা গুরু। কি এরকম ছেলে চাও? কি চাও? কমপক্ষে একটা ফার্স্ট ক্লাস অফিসার তো হোক, তাই না? তাহলে কি করতে হবে? আমাকে ফার্স্ট ক্লাস হতে হবে। আমি যদি ফার্স্ট ক্লাস অফিসার হই, আমি যদি ফার্স্ট ক্লাস অফিসার হওয়ার মতো যোগ্যতা অর্জন করি, তাহলে আমি একটা ভালো ছেলে পাবো। আর না হলে কি, ওই তো যেটা বললাম একটু আগে, আর বলি না, ওটা বলতেও ইচ্ছা করে না, ওইটা বলতে ইচ্ছে করে যে আমাদের একটা মেয়ে, ফুটফুটে একটা সুন্দর একটা মেয়ে, তার সাথে বিয়ে হলো,
বাড়ি আমার পাকা, মোটরসাইকেল 2টা, লেটেস্ট যেটা ডিজাইন আছে সেটা বাল্লাহাটে পাওয়া যায়। অবস্থাটা কোথায়? তোমরা কি ওরকম চাও? ওই লেটেস্ট ডিজাইনের মোটরসাইকেল চাও নাকি বিসিএস কাটার চাও? বিসিএস কাটার। তাহলে তোমাদেরকে বিসিএস কাটারের সমতুল্য এটাও। বিসিএস কাটার একটা ছেলে কাকে বিয়ে করবে? যে তার সমতুল্য, কমপক্ষে কাছাকাছি। সেই জন্য তোমাদেরকে ভালো পরিচয়। আমাদের এখন পড়াশোনার দারুণ সুবিধা। পড়াশোনা করতে গেলে যদি কেউ মানসিকভাবে প্রস্তুত হয়, সে যদি ব্রিলিয়েন্ট হয়, তার পড়াশোনা ঠেকে থাকে না। এই নাওডাঙ্গা আমাদের ফুলবাড়ি উপজেলায় কি ওটা সিট দাসিয়া ছড়ার একটা মেয়ে মেডিকেলে চান্স পেয়েছে। নিউজটা আমরা ইয়াতে দেখলাম, অনলাইন মিডিয়া আমরা নিউজটা দেখছি। তার পরের দিনই তাকে হেল্প করার জন্য কতজন দাঁড়ায় গেছে, কতজন। তার মধ্যে আমিও চাইছিলাম যে পরে দেখি তো অনেক হয়ে গেছে অলরেডি। তখন আমি আর একটা আমাদের হাতিবন্ধার একটা মেয়ে, খুব খারাপ অবস্থা, ওটা আবার মিডিয়াতে আসে। তার বাবা আবার খুবই গরিব মানুষ, কিন্তু সে মিডিয়াতে এটা দিতে রাজি না। সে মেয়েটার দায়িত্ব দিলাম। ওই মেয়েটার ভর্তি থেকে শুরু করে আমি বলছি যে সে এমবিবিএস পাস করা বলছি, তার সব খরচ আমি দেবো। এই জন্যে পড়াশোনা যদি তোমরা করো, তোমরা যদি ভালো জায়গায় যাও, তাহলে তোমাদের ওই জায়গাগুলোয় কোনো টাকা পয়সার জন্য আটকাবে না। বাংলাদেশে এই দুস্থ ছাত্রছাত্রীদেরকে হেল্প করবার জন্য প্রচুর মানুষ আছে, কিন্তু সেই সাহায্য নেবার লোক নাই। আছে কোনটা? যারা আছে তাদের করার মতো, সাহায্য করার মতো না। ওই মানুষটাকে দিয়ে কি করবো আমি? যে ওকে দিলে তো কদিন পরে ফেল করবে। এখন ক্লাস 10-এ একটা বাচ্চাকে আমি ফর্ম ফিল আপ দিলাম, বই দিলাম, স্কুল ড্রেস দিলাম, সব দিলাম, ও মেট্রিক পরীক্ষা ফেল করলো, কেমন লাগবে? ভালো লাগবে? তাহলে ওই টাকাটা জলে ঢালা হলো না, পানিতে ফেলানো হলো না। এটা আমরা করতে চাই না, বা যারা এই কাজগুলা যারা হেল্প করে তারা এটা করতে চায় না। কাজে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে যে কোনো ধরনের সহায়তা তোমরা আমাদের এই সোসাইটি ফ্রেন্ডস ওয়েলফেয়ার সোসাইটিকে জানাবে। এখান থেকে আমরা সবাই মিলে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে যারা যদি কোথাও আটকায় যাও, আমরা ইনশাল্লাহ করবো। ঠিক আছে? তাহলে পড়াশোনা হবে তো? বিয়ে এখন নয়, বিয়ে এখন নয়। বাল্য বিবাহ আমরা কিছুতেই মানি না। যে কোনো পদ্ধতিতে, যে কোনো ভাবে এটাকে আমরা প্রতিরোধ করবো, হয় বুঝায়, না হলে আইনে আশ্রয় নিয়ে, সর্বশেষ যেখানে আমরা পারি। ঠিক আছে? এই বিষয় ছিল। আর একদিন তোমাদের সঙ্গে অনেক কথা বলবো। আমি এইখানে আরেকটা প্রোগ্রামে আসবো, এটা নিয়ে কথা হচ্ছে, তখন ইনশাআল্লাহ অনেক কথা হবে। তো আজকে আমাদের মধ্যে শপথ আছে, আমরা একটা শপথ করবো না একসাথে? আচ্ছা, আমরা এই শপথ করবো, জোরে বলতে হবে সবাইকে। রেডি? শপথ। আমি শপথ করছি, আমার স্বপ্ন থামবে না, আমার শৈশব হারাবে না, বাল্য বিবাহের অন্ধকারে আমি। কিন্তু বসো, মারাত্মক কথা কিন্তু। কি শপথ করছো? আমার স্বপ্ন থামবে না, আমার শৈশব হারাবে না। বাল্য বিবাহে শৈশব হারায় যায়, শৈশবেই বউ হয়ে যায়। আর বাল্য বিবাহের অন্ধকারে কি পড়াশোনা করতে চাও? সে হচ্ছে পড়াশোনা করতে হবে। আমাদের সবাইকে শিক্ষিত হতে হবে। একসময় না একসময় বউ হতে হবে, সেটা পরের বিষয়, কিন্তু আগে শিক্ষিত হতে হবে। শিক্ষিত যখন হবা তখন শিক্ষিত ওরকম লোক পাবা। যদি শিক্ষিত না হও তাহলে ওরকম ভালো লোক পাবা না। এইটাই। আর একটা কথা হচ্ছে, আজকের এই বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন আমরা হচ্ছে ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আয়োজন করছি। আমরা এই নাওডাঙ্গা ইউনিয়নেই মূলত হচ্ছে শিক্ষা নিয়ে কাজ করি, বা আদার্স বৃক্ষরোপণ থেকে শুরু করে রক্তদান কর্মসূচি, বা গরিব যা বাচ্চাগুলো আছে তাদের পড়াশোনা আমরা চালাই মোটামুটি। তো সেটা হচ্ছে, তোমরা যদি পড়াশোনা করার সময় গিয়ে দেখো ফিল করো যে আমার ফ্যামিলি আমার চালাইতে পারতেছে না, আমাদের হচ্ছে মাসুদ স্যারকে বললেই হবে, ওনাকে বললেই
আমাদের সাথে যোগাযোগ করলেই আমরা হচ্ছে ব্যবস্থাটা করে দেব। আমাদের এখানে দেখা যায় গ্রাম অঞ্চলে একটা বিষয় দেখা যায় যে আমরা হচ্ছে পড়াশোনা করি না, কারণ আমরা কি, আমরা যখন আমাদের জন্ম হয় তখন আমরা কি উঠে দেখি যে একটা হচ্ছে বিল্ডিং বাড়ি বা একটা মোটরসাইকেল যাইতেছে, এটাই যে আমাদের স্বপ্ন থেকে আমি একটা বিল্ডিং বাড়ি করবো যেমনি হোক, বা একটা মোটরসাইকেল নিবো। কিন্তু শহরে দেখা যায় ওরা ঘুম থেকে উঠে দেখেছে বিমান উপর চলতেছে বা উড়োজাহাজ যাইতেছে, ওদের স্বপ্ন থেকে আমি একটা নিজস্ব বিমান নিবো। পার্থক্য কিন্তু এই জায়গায়। আমাদের এখানে আসলে আমরা তোমরা 6, 7, 8, 9 যে বাচ্চাগুলো আছে শহরে যখন যাবা তখন 1, 2 বাচ্চার সাথে ইংরেজি তোমরা বলতে পারো, কারণ কি যে আমরা হচ্ছে আমাদের সব দিক থেকে পিছিয়ে আছি, আবার বাল্য বিবাহ দিক দিয়ে সবার দিকে আগায় আছে, কিন্তু এইটা আমাদের অন্তত পিছিয়ে রাখতে হবে। আরেকটা হচ্ছে ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটি, এই যে আজকে যে এটা বললো, এটা প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানেই করবে ইনশাল্লাহ। আমরা হচ্ছে কয়েকদিন থেকে মানে আমরা অনেক বছর থেকে দেখতেছি যে এই বাল্য বিবাহ প্রতিরোধে ওইভাবে কোনো ক্যাম্পেইন হইতেছে না। তো আমাদের শর্ট টাইমের মধ্যে হচ্ছে এই অনুষ্ঠানটা হয়তো আমরা সাজাইতে পারিনি, যদি কোনো ভুলভ্রান্তি থাকে বড় হয়ে মানে যেহেতু তোমাদের আমি বড় হই বা আমরা বড় হই, ওই সময় মার্কআপ করে দিও। আর স্যারদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে এরকম একটা জায়গা করে দেওয়ার জন্য, বা আজকে এই প্রোগ্রামটি সুন্দর করে উপস্থাপন করার জন্য মাস্টারকে অনেক ধন্যবাদ, বা স্যারদের সহযোগিতা ছিল অনেক হেল্পফুল। এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। অভ্যাস